রাত যত গভীর হয় অদৃশ্য কণ্ঠগুলো তত স্পষ্ট শোনা যায়। গ্রামগঞ্জের নিস্তব্ধতা ভেদ করে যখন হাওয়া বয়ে আনে কান্নার শব্দ, তখন মানুষ ভাবে ওটা নিশ্চয়ই বাতাসের খেলা। কিন্তু সব শব্দ বাতাসের নয়। কিছু কান্না আসে এমন দিক থেকে যেখানে তাকানোর সাহস কেউ করে না। এখন যে ঘটনাটা বলবো সেটা গ্রামের মানুষজন আজও গোপন করে রাখে। বাইরে থেকে কেউ জানতে চাইলেও তারা চুপ করে যায়। কিন্তু আমি যেটা শুনেছি সেটা শোনার পর অনেক রাত ঘুমোতে পারিনি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, ছায়াঘরে লাশ। পশ্চিমের এক প্রাচীন গ্রাম, চারদিক ঘেরা বাঁশঝাড় আর পুরনো মাটির রাস্তা। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ এক কুঁড়ে ঘর, যাকে সবাই চেনে ছায়াঘর নামে। দিনের বেলাতেও ঘরের ভেতর আলো ঢুকে না, ভেতরে পা দিলেই গায়ে কাটা দেয়। সেই ঘরে বহু বছর আগে কারো মৃত্যু হয়েছিল। তারপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। গ্রামের মানুষজন ঘরটার নাম শুনলেই কাঁপে, কারণ রাত্রি নামলেই সেখান থেকে ভেসে আসে কান্না, পায়ের শব্দ আর মাঝে মাঝে নরম স্বরে ফিসফিসানি। কেউ সাহস করে কাছে গেলে দেখে দরজাটা আধ খোলা, অথচ ভেতরে কিছু নড়াচড়া হচ্ছে। শিশুরা কাছে যেতে চায় না, বয়স্করা এড়িয়ে চলে, আর গ্রামের বৃদ্ধরা গল্প করে। ওই ঘরে এখনো লাশটা পড়ে আছে, মাটি এখনো তাকে নিতে চায়নি। ছায়াঘরের রহস্যটা নিয়ে পুরো গ্রামেই আতঙ্ক থাকে। কারো সাহস নেই ওই দিকের পথ ধারায়। তবু গ্রামবাসীর কাজকর্ম তো বন্ধ থাকে না। ভোরবেলায় চাষিরা যখন মাঠে যায় তখন ছায়াঘরের পাশ দিয়ে যেতে হয়। সেদিন ভোরে ধীরেন কাকা মাঠে যাচ্ছিলেন। অচেনা এক কান্না হঠাৎ কানে এলো। কান্নাটা যেন ভেসে আসছিল ছায়াঘরের ভেতর থেকে, কিন্তু সে কান্না কোনো সাধারণ মানুষের মতো নয়। অদ্ভুতভাবে টেনে টেনে গলার স্বর ফেটে যাওয়া। শোনার সাথে সাথে মনে হলো যেন বুকের ভেতর চাপা কিছু ভেঙে বেরিয়ে আসছে। ধীরেন কাকা থেমে দাঁড়িয়ে পড়লেন। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালেন। ভেতরে অন্ধকার, তবে মনে হলো ছায়ার মধ্যে কিছু নড়ছে। হঠাৎ তিনি দেখলেন মাটিতে একটা হাত নড়ছে। সাদা শুকনো হাড় বেরিয়ে আসা একটা হাত, যেন মাটি চিরে উঠে আসতে চাইছে। তিনি ভয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে বেরিয়ে এলেন। সোজা বাজারে গিয়ে লোকজনকে বললেন, ওই ঘরে লাশ আছে, আমি নিজের চোখে দেখেছি। লোকেরা প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু ধীরেন কাকা কাঁপতে কাঁপতে শপথ করে বললেন। তারপর গ্রামের মানুষজনও ভয় পেয়ে গেলেন। গ্রামের বয়স্ক মেয়ে মানুষেরা তখন পুরনো কথা মনে করিয়ে দিল। তারা বলল, বহু বছর আগে ওই ঘরে এক কিশোরী মেয়ের মৃত্যু হয়েছিল। নাম ছিল শিলা। কথিত আছে তাকে মেরে লাশ ঘরে ফেলে রাখা হয়েছিল, কিন্তু মাটি সে লাশ নেয়নি। রাতের বেলা লাশটাকে নাকি বারবার উঠতে দেখা যেত। যখন গ্রামের লোকেরা কবর দিতে যেত তখন দেখা যেত মাটির ভেতর থেকে লাশটা বেরিয়ে পড়েছে। আবার শেষে ভয়ে কেউ আর হাত দেয়নি। ঘরটার ভেতরেই লাশ রেখে দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকেই ওই ঘরটা হয়ে ওঠে ছায়াঘর। কদিন পর কিশোর গ্রামের এক ছেলেকে বাজি ধরতে গিয়ে ওই ঘরে ঢুকে পড়ে। নাম তার মন্টু। বন্ধুরা বাইরে দাঁড়িয়েছিল। সে সাহস দেখিয়ে বলল, আমি ভেতরে গিয়ে দেখব আসলে কি আছে। মন্টু দরজা খুলে ঢুকলো। অন্ধকারের ভেতর গিয়ে সে ফিসফিস করে ডাকলো, কে আছে ওখানে? উত্তরে এক মেয়েলি গলা শোনা গেল, খুব নরম, কিন্তু কানে এলো। কানে যেন কেঁপে উঠল, আমায় কেউ কবর দেয়নি। মন্টু চিৎকার করে দৌড়ে বেরিয়ে এলো। মুখে ফেনা, চোখ উল্টে গেছে। সবাই ভয়ে হতবাক। সেদিন রাতেই মন্টুর জ্বর এলো। 3 দিনের মাথায় সে মারা গেল। এরপর থেকে গ্রামের মানুষজন আর কোনোভাবেই ছায়াঘরের কাছে যেত না, এমনকি দিনের আলোতেও না। মন্টুর মৃত্যু
মৃত্যুর পর গ্রামে আতঙ্ক আরও বেড়ে গেল। রাত নামলেই ছায়াঘরের দিক থেকে হাহাকার শোনা যেত। কান্নার সাথে সাথে মাঝে মাঝে শোনা যেত চুলকানি আর আঁচড়ানোর শব্দ, যেন ভেতরে কেউ মাটির গায়ে হাত চালাচ্ছে। লোকেরা বলা বলি করত, শিলার লাশ নড়ে উঠছে। এরপর গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা শুরু করলো। কারো গরু হঠাৎ অকারণে মারা যাচ্ছে, কারো ধান খেতে শুকিয়ে যাচ্ছে, আবার কারো সন্তান রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে। সবাই এক বাক্যে বলল, সবই ছায়াঘরের অভিশাপ। গ্রামের মুঘল রতনবাবু সিদ্ধান্ত নিলেন এবার ব্যাপারটা থামাতেই হবে। তিনি পাশের গ্রাম থেকে এক ওঝা ডেকে আনলেন। ওঝা রাতের বেলা ছায়াঘরের সামনে এসে মন্ত্র পড়তে শুরু করলো। গ্রামের অর্ধেক মানুষ বাইরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে দেখছিল। কিন্তু হঠাৎ ভেতর থেকে এমন এক হাহাকার উঠল যে চারিদিকের গাছপালা দুলে উঠল। বাতাসে আগুনের মতো গরম গন্ধ ছড়ালো। ওঝার হাতে ধরা তাবিজ এক ফটকা শব্দে ভেঙে গেল। সে ভয়ে বলল, এটা মানুষের আত্মা নয়, এটা মাটির অভিশাপ। এখানে কারো রক্তের পাপ লুকিয়ে আছে। ওঝা আর থাকতে চাইল না, সেদিন রাতেই পালিয়ে গেল। এবার গ্রাম জুড়ে এক অন্য আতঙ্ক। শিলার নাম কেউ আর উচ্চারণ করে না। তবে অদ্ভুত ব্যাপার হলো, শিলার বয়সী সব মেয়েরা অসুস্থ হয়ে পড়তে লাগলো। কারো জ্বর, কারো শ্বাসকষ্ট, কারো চোখে অন্ধকার দেখা। এক রাতে রতনবাবুর নিজের মেয়েও ঘুমের মধ্যে উঠে দাঁড়ালো। চোখ উল্টে গিয়ে সে এক অচেনা গলায় বলল, আমায় মাটি নেয়নি, আমায় ফিরিয়ে দাও। রতনবাবু স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝলেন ছায়াঘর শুধু ঘরেই সীমাবদ্ধ নেই, পুরো গ্রামে তার ছায়া ছড়িয়ে পড়েছে। গ্রামের প্রবীণ বুড়ো, যার নাম ছিল হরিপদ ঠাকুর, সে বলল, শিলাকে খুন করা হয়েছিল। যে অপরাধ ঢাকতে গিয়ে লাশকে মাটি নেয়নি, সেই পাপের বোঝা আজও ঝুলছে। যতদিন সত্যিটা গ্রামের সামনে না আসবে, ততদিন ছায়াঘরের অভিশাপ ভাঙবে না। লোকেরা কেঁপে উঠল, কিন্তু প্রশ্ন হলো, শিলাকে খুন করলো কে আর কেন? হরিপদ ঠাকুরের কথায় সবাই চুপ হয়ে গেল। গ্রামের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল, কিন্তু কারো সাহস হলো না জিজ্ঞেস করার, কে খুন করেছিল শিলাকে। রাতের বেলা লোকেরা যখন ভয় আর সন্দেহে বিছানায় শুয়ে থাকে, তখনই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। কারো ঘরের দরজা হঠাৎ খুলে যায়, আবার বন্ধ হয়। কেউ ঘুমের মধ্যে শুনতে পায় অচেনা এক মেয়েলি কণ্ঠ, আমায় ফিরিয়ে দাও। এক রাতে হরিপদ ঠাকুর নিজেই দেখতে পেলেন তার উঠোনে এক মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা গায়ে শাড়ি মেখে আছে, কিন্তু মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। এবার গ্রামে ফিসফাস ছড়ালো, শিলাকে খুন করেছিল গ্রামের এই প্রভাবশালী একজন মানুষ। লোকেরা সরাসরি নাম উচ্চারণ করল না, কিন্তু সবার দৃষ্টি পড়ছিল রতনবাবুর দিকে। রতনবাবু অস্বীকার করলেন। তিনি বললেন, শিলা আমার মেয়ের মতো ছিল, আমি কেন খুন করব ওকে? কিন্তু সত্যিটা কেউ জানতো না, শুধু ছায়াঘরের ভেতরে নাকি লুকিয়ে আছে সেই রহস্য। একদিন দুপুরবেলা গ্রামের কিশোরী রূপা গরু চড়াতে গিয়ে হঠাৎ ছায়াঘরের কাছে ঢুকে পড়ে। তখন রোদ ঝলমল করছে। ভয়ের কিছু নেই ভেবে সে কৌতূহলবশত দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। উঁকি দিতেই তার চোখ স্থির হয়ে গেল। ভেতরে মাটির উপরে সাদা কাপড়ে মুড়া একটা দেহ পড়ে আছে। কাপড়টা আধ ভাঙা, ভেতরে হাড়ের মতো কিছু দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো, দেহটা নড়ছে। কাপড়ের ভেতর থেকে বুক উঠানামা করছে, যেন শ্বাস নিচ্ছে। রূপা চিৎকার করে দৌড়ে বাড়ি চলে গেল। এরপর থেকেই তার জ্বর এলো, আর সে বারবার ঘুমের মধ্যে বলে উঠল, ও বেঁচে আছে, ও এখনো বেঁচে আছে। এই ঘটনার পর গ্রামের ভেতর আতঙ্ক তুঙ্গে উঠল। লোকেরা মিলে ঠিক করলো ছায়াঘর ভেঙে ফেলা হবে। কিন্তু যেদিন ভাঙতে গেল, অদ্ভুত ঘটনা ঘটল। 4 জন যুবক বাঁশ নিয়ে ছায়াঘরের দেওয়ালে আঘাত করলো। প্রথম আঘাতেই বাঁশ ফেটে গেল, হাত ফেটে রক্ত বেরিয়ে এলো।
তারপর ভেতর থেকে ভেসে এলো কর্কশ এক চিৎকার, আমায় কেন কবর দিলে না? সবাই ভয়ে দৌড়ে পালালো। হরিপদ ঠাকুর তখন সত্যিটা বলার সিদ্ধান্ত নিলেন। কাপা গলায় তিনি বললেন, শিলাকে খুন করেছিল গ্রামেরই একজন, যার কাছে সবাই মাথা নত করে। শিলার অপরাধ শুধু একটাই, সে তার চোখে অপরাধ দেখেছিল। লোকেরা হতবাক। প্রশ্ন উঠল, শিলা আসলে কি দেখেছিল আর কাকে? হরিপদ উত্তর দিল না, শুধু বলল, সত্যিটা যদি কেউ না বলে তবে পুরো গ্রাম শেষ হয়ে যাবে, কারণ ছায়াঘরে যে লাশ পড়ে আছে তার চোখ এখনো খোলা। হরিপদ ঠাকুরের কথায় গ্রাম জুড়ে শোরগোল পড়ে গেল। সবাই বুঝে সত্যি কেউ একজন শিলাকে খুন করেছিল, কিন্তু সেই নাম কেউ উচ্চারণ করছে না। রতনবাবুর মুখ শক্ত হয়ে গেল। তিনি সবাইকে শান্ত করতে চাইলেন, কিন্তু গ্রামের চোখে তখন শুধু সন্দেহ। সেই রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। রতনবাবুর ঘরের দরজা নিজে থেকে খুলে গেল। তার ছোট্ট মেয়েটি খাট থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাবা, তুমি কেন ওকে মেরে ফেললে? রতনবাবু ভয়ে কাঁপতে লাগলেন। মেয়েটিকে কুলে তুলতেই তার ঠোঁট থেকে হঠাৎ ফেটে বেরোলো রক্ত। পরের দিন সকালে পুরো গ্রাম রতনবাবুর উঠোনে ভিড় করল। হরিপদ ঠাকুর সবার সামনে চিৎকার করে বললেন, খুনি এই শিলাকে মেরেছিল রতনবাবু, ওকে জোর করে আঁকড়ে ধরেছিল। শিলা চেঁচিয়ে উঠতেই সে শ্বাসরোধ করে মেরে ফেলে, তারপর লাশটা ছায়াঘরে ফেলে রেখে দেয়। সবার মুখে স্তব্ধতা। রতনবাবু প্রথমে অস্বীকার করলেন, তারপর হঠাৎ ভেঙে পড়লেন, চিৎকার করে বললেন, হ্যাঁ, আমিই মেরেছিলাম, কিন্তু মাটিও কেন ওকে নিল না? কেন আজও সে ফিরে আসে? রতনবাবুর স্বীকারোক্তির পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল শিলার লাশকে আবার কবর দেওয়া হবে। সবাই মিলে ছায়াঘরের দরজা ভাঙল। ভেতরে প্রবল দুর্গন্ধ, কিন্তু যেটা তারা দেখল তাতে সবাই শিউরে উঠল। সাদা কাপড়ের নিচে শুকনো লাশ পড়ে আছে, কিন্তু তার দু চোখ খোলা। সেই চোখ যেন জীবিত মানুষের মতো তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য পুরো ঘরে অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে গেল। ওরা মিলে শিলার লাশ নদীর ধারে নিয়ে গেল। মন্ত্রপাঠ করে মাটির নিচে নামানো হলো। সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু শেষ হলো না। লাশ মাটির ভেতরে নামানোর পর হঠাৎ ভূমিকম্পের মতো কাঁপুনি শুরু হলো। মাটি ফেটে উঠল, আর সেই ফাঁক থেকে বেরিয়ে এলো শিলার কণ্ঠ, আমায় কবর দিলে কি পাপ ধুয়ে যাবে? সবাই আতঙ্কে ছুটে পালালো। শুধু রতনবাবু দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তিনি বললেন, শিলা আমাকে নিয়ে যা, কিন্তু গ্রামকে রেহাই দাও। এক ঝড়ু বাতাস উঠল, তারপর নিস্তব্ধতা। যখন গ্রামবাসীরা ফিরে এলো, তারা দেখল রতনবাবুর দেহ কবরের পাশে পড়ে আছে নিথর, আর শিলার লাশ হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। সেদিনের পর থেকে ছায়াঘর ফাঁকা পড়ে আছে। ঘরটা এখনো আছে, কিন্তু আর কোনো কান্না শোনা যায় না। রতনবাবুর দেহকেই সেখানে সমাধি দেওয়া হয়েছিল। কেউ বলে শিলা তার অভিশাপ নিয়ে গ্রাম ছেড়ে চলে গেছে, কেউ বলে সে রতনবাবুকে সঙ্গে নিয়ে শান্তি পেয়েছে। তবে একটাই সত্য, রাতের অন্ধকারে যদি কেউ ছায়াঘরের কাছে যায়, সে নাকি এখনো হাওয়ার মধ্যে এক কণ্ঠ শুনতে পায়, আমায় ফিরিয়ে দিও না। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।